যে তার কথার মূল্য বুঝে না সে ক্ষমতার যোগ্য নয়। আসসালামু আলাইকুম। ১৮২৫ রাশিয়া। আলেকজান্ডারের মৃত্যুর পর তার ছোট ভাই নিকোলাস নিজেকে রাজা ঘোষণা করে। কিন্তু কিছু লোক এটা মেনে নেয়নি এবং তারা বিদ্রোহ শুরু করে। নিকোলাস তার পুরো শক্তি দিয়ে তাদের বিদ্রোহকে ধ্বংস করে দেয়। আর ওই বিদ্রোহীদের মধ্যে ৫ জন নেতাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তাদের মধ্যে থেকে এক নেতা কনরাড রাইলিফকে যখন ফাঁসিতে চড়ানো হয় তখন কোনো কারণে ফাঁসির দড়ি ছিঁড়ে যায়। তখনকার সময়ে এইসব ঘটনাকে ঈশ্বরের সংকেত বা অলৌকিক মানা হতো। দড়ি ছিঁড়ে যাওয়ার পর রাইলিফ বলে ওঠে, দেখলেন আপনারা, রাশিয়াতে কোনো কিছুই ঠিকভাবে হয় না, এমনকি দড়ি বানানোর কাজও না। ছিঁড়ে যাওয়া দড়ির খবর নিয়ে মেসেঞ্জার নিকোলাসের কাছে যায়। তখনকার সময় দ্বিতীয়বার ফাঁসি দেওয়া হতো না, তাই নিকোলাস রাইলিফের জন্য মাফিনামা লিখতে শুরু করে। তার মধ্যেই সে মেসেঞ্জারকে জিজ্ঞাসা করে, ফাঁসির দড়ি ছিঁড়ে যাওয়ার পর কি রাইলিফ কিছু বলেছিল? এর জবাবে মেসেঞ্জার ঘটে যাওয়া ঘটনাকে উল্লেখ করে। সেই সাথে রাইলিফ কিভাবে রাশিয়াকে ছোট করেছে তা ব্যাখ্যা করে। এই কথা শুনে নিকোলাস মাফিনামা থামিয়ে দেয় আর বলে, আচ্ছা, এমনটা বলেছে সে? চলো তাহলে রাইলিফকে দেখাই ঠিকভাবে কাজ কিভাবে করতে হয়। এর পরের দিন রাইলিফকে পুনরায় ফাঁসিতে চড়ানো হয়। পার্থক্য শুধু এটুকুই ছিল, এইবার আর দড়ি ছিঁড়েনি। আপনার শব্দ অনেক গুরুত্বপূর্ণ। একবার মুখ থেকে বের হওয়া শব্দ আর ফিরিয়ে আনা যায় না, যেন কোনো বন্দুক থেকে বের হওয়া বুলেট। এই জন্যই কথা বলার পূর্বে নিজের শব্দগুলোর উপর মনোযোগ দিন, কারণ আপনার কথা আপনাকে বিপদ থেকে বাঁচাতেও পারে, আবার বিপদে ফেলতেও পারে। যদি আপনি কাউকে শব্দের মাধ্যমে প্রভাবিত করতে চান তবে মনে রাখবেন, আপনি যত বেশি কথা বলবেন ততই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবেন এবং আপনাকে সাধারণ মনে হবে। বরং আপনার কথা যতই সাধারণ হোক না কেন, যদি আপনি সেটাকে স্বল্প এবং অস্পষ্ট রাখেন তো সেটাই রহস্যময় এবং গুরুত্বপূর্ণ কথায় রূপ নেবে। ক্ষমতাশীল ব্যক্তিরা তাদের কম কথার মাধ্যমেই নিজের ক্ষমতা এবং গুরুত্বকে উপস্থাপন করে। আপনি যত বেশি কথা বলবেন ততই চান্স বেড়ে যাবে যে আপনি কোনো মূর্খের মতো কথা বলে বসবেন। কাইয়াস মার্সিয়াস, যাকে সবাই কোরিওলেনাস নামে চেনে, যে রোমকে অনেকগুলো লড়াইয়ে বিজয় এনে দিয়েছিল, তার বেশিরভাগ সময় যুদ্ধের ময়দানে কাটানোর কারণে অনেক কম মানুষই এমন ছিল যারা কোরিওলেনাসকে অনেক কাছ থেকে চিনত। একটা সময় সে ডিসাইড করে সে যুদ্ধের ময়দানকে ছেড়ে পলিটিক্স জয়েন করবে। এই কারণে সে হাই র্যাঙ্ক ইলেকশনের কাউন্সিলে দাঁড়িয়ে যায়। তার প্রথম কিছু স্পিচে সে মানুষদেরকে নিজের ক্ষতস্থানগুলো দেখায়, কিভাবে সে এতগুলো বছর যুদ্ধের ময়দানে কাটিয়েছে এবং সেখানে কি কি করেছে। কোরিওলেনাসের ক্ষতস্থানগুলো তার বীরত্বের প্রমাণ দেয়। কিছু লোক তার এই কথাগুলো শুনে চোখের পানিও ছেড়ে দিত, যদিও বেশিরভাগ লোক তার এই লম্বা স্পিচগুলোকে শুনত না। কিন্তু তার মহান যোদ্ধা হওয়ার কারণে অনেক লোকই তার পাশে ছিল আর ধরে নেওয়া হয়েছিল যে সেই জিতবে। কিন্তু ইলেকশনের দিন সে এক মঞ্চে ওঠে, যেটা বিশেষভাবে দেশপ্রেমী ও সেনেটদের জন্য তৈরি করা হয়েছিল। সাধারণ মানুষ যারা এই দৃশ্য দেখছিল তারা কোরিওলেনাসের হাই কনফিডেন্ট দেখে আশ্চর্য হয়ে যায়, যেখানে সে শুধু ধনী ও নোবেলদের জন্যই কথা বলে। শুধু নিজেকেই বিজয়ীর অধিকারী ভেবে সে দেশপ্রেমের উপর ঠাট্টা করে। তার কথায় শ্রেষ্ঠত্ব ও অহংকার স্পষ্ট ছিল। ওই স্পিচে সে তার বিরোধীদের অপমান করতে শুরু করে। সে বড় বড় কথা বলে যে কিভাবে এই রোমকে ধনীদের জন্য জান্নাত বানিয়ে দিবে। তার অন্যান্য স্পিচ থেকে এই স্পিচের একটাই পার্থক্য ছিল, যে এইবার সবাই তার কথা মনোযোগ দিয়ে শুনছিল। একটাই স্পিচের মাধ্যমে কোরিওলেনাস তার মহান যোদ্ধার ছবি নিজের হাতেই ভেঙে দেয়। সাধারণ মানুষের জন্য সে এখন শুধুমাত্র অহংকারী মানুষ ছিল, যে শুধু ধনীদের ব্যাপারেই কেয়ার করত। কোরিওলেনাসের স্পিচ পুরো রোমে হাওয়ার মতো ছড়িয়ে পড়ে, আর মানুষ এই ব্যাপারে অনেক ভালোভাবে খেয়াল রাখে যাতে কোরিওলেনাস কোনোভাবে না জিতে। আর এমনটাই হয়। কোরিওলেনাস হেরে যায়। হেরে যাওয়া কোরিওলেনাস মানুষের প্রতি ক্ষোভ নিয়ে পুনরায় যুদ্ধ ময়দানে ফিরে যায়। কিছু সপ্তাহ পর রোমে একটা খাদ্যের শিপমেন্ট আসে, আর সেনেটের এক মন্ত্রী ডিসাইড করে এই খাদ্য লোকদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হবে। ঠিক ওই সময় কোরিওলেনাস সেখানে আসে এবং সেনেটকে বোঝাতে থাকে কিভাবে এই খাদ্য সাধারণ মানুষের মধ্যে বিতরণ করে শহরের কোনো ফায়দা হবে না, বরং উল্টো শহরের লসই হবে। তখন সেনেট কনফিউশনে এসে ওই সিদ্ধান্তকে সেখানেই থামিয়ে দেয়। কিন্তু কোরিওলেনাস থামার কোনো নামই নিচ্ছিল না। পরবর্তী কিছু স্পিচে সে ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্রকে টার্গেট করে। সে সেনেটের মন্ত্রীদের বোঝানো শুরু করে কিভাবে সমাজ উন্নয়নের পথে গণতন্ত্র একটা বাধা। সেই সাথে সেনেটদের গণতন্ত্রকে সরিয়ে সব ক্ষমতা পেট্রিশিয়ানস এবং নোবেলদের হাতে দেওয়া উচিত। এই স্পিচের পর কোরিওলেনাসের উপর মানুষ ক্ষেপে যায় এবং তারা সেনেটের কাছে দাবি করে যেন কোরিওলেনাস জনগণের কাছে ক্ষমা চায়। কিন্তু কোরিওলেনাস অস্বীকৃতি জানায়। এই ব্যাপারটা নিয়ে লোক এতটাই রেগে যায় যে শহরে গন্ডগোল শুরু করে দেয়।
এই বিষয়টাকে শান্ত করতে সেনেট ডিসাইড করে যে ওই শিপমেন্টের খাদ্য সবার মধ্যে বিতরণ করে দিবে। কিছু লোক এতে শান্ত হয়, কিন্তু তখনও কিছু মানুষ এমন ছিল যারা কোরিওলিনাস থেকে ক্ষমার দাবি করছিল। পরিস্থিতি এতটাই বিগড়ে যায় যে সেনেট কোরিওলিনাসকে নিয়ে আসতে সৈন্য পাঠাতে হয়। অবশেষে কোরিওলিনাস সবার সামনে ছিল ক্ষমা চাওয়ার জন্য। শুরুতে তার আওয়াজে নরম স্বর ছিল, কিন্তু কিছুক্ষণ পরেই সে মূর্খের মতো কথা বলতে শুরু করে। সে লোকদের অপমান করতে শুরু করে। সে যত বলতে থাকে লোকদের রাগ ততই বাড়তে থাকে। এক সময় লোকেরা তার ওপর চিল্লাতে শুরু করে। এতে কোরিওলিনাস শান্ত হয়ে যায়, কিন্তু এখন লোকদের রাগকে শান্ত করা অসম্ভব। লোকেরা এবার এক্সিকিউশনের ডিমান্ড করতে শুরু করে। তারা চাচ্ছিল যেন কোরিওলিনাসকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। সেখানে উপস্থিত টার্বিয়ানসরা ম্যাজিস্ট্রেটকে হুকুম দেয় যেন তারা কোরিওলিনাসকে টার্বিয়ান পাহাড় থেকে ফেলে দেয়। লোক খুশিতে চিল্লাতে শুরু করে, কিন্তু কিছু প্যাট্রিশিয়ানস ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলে এই শাস্তিকে যাবজ্জীবন কারাদণ্ডে বদলে দেয়। যখন লোকেরা জানতে পারে রোমের মহান যোদ্ধা আর কখনো শহরে ফিরবে না, তখন তারা শহরের প্রতিটা গলিতে উল্লাস করে। আর এই উল্লাস রোম তার শত্রুর উপর বিজয় হওয়ার চেয়ে অনেক গুণ বেশি ছিল। তো কোরিওলিনাসের ভুলটা কোথায় ছিল? পলিটিক্সে আসার আগে কোরিওলিনাস এমন একটা নাম ছিল যাকে সবাই শ্রদ্ধা করত। কেউ তাকে সরাসরি চিনত না, এই জন্যই ওর ব্যাপারে শুধু বিখ্যাত গল্পই শোনা যেত। কিন্তু যখনই সে লোকদের সামনে আসে, তখনই তার মুহূর্তের ছবি গায়েব হয়ে যায়। শোনা গল্প এবং নিজের চোখে দেখা সত্যের মধ্যে এত বড় পার্থক্য ছিল যে লোকেরা তা মেনে নিতে পারেনি। যদি কোরিওলিনাস নিজের মুখকে নিয়ন্ত্রণে রাখত এবং শুরু থেকেই শান্ত এবং স্থির থাকত, তাহলে সহজেই ইলেকশন জিতে যেত এবং নিজের সম্মানকে বজায় রাখতে পারত। আর হয়তো স্বৈরাচারী মনোভাবেও সফল হতে পারত। মানুষের এই জিহ্বা এমন একটা পশু যেটাকে খুব কমই নিয়ন্ত্রণ করা যায়। সময় থাকতে যদি আপনি নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে আপনি নিজেই নিজের জন্য বড় বিপদের কারণ হবেন। কিং লুইস 14 এমন একজন রাজা ছিল যে নিজের কথাকে বিক্রি করতে জানত। তার রাজ্যের মিনিস্টার্স এবং নোবেলসরা রাজ্যের গুরুত্বপূর্ণ বিষয়ের উপর কথা বলতো। কিছু তর্ক হতো, কিছু নির্ণয় নিত। অবশেষে দুই পক্ষের লোকই লুইসকে সব কথা বুঝিয়ে বলতো। লুইস তাদের কথা শান্তভাবে শুনত আর শুধু এইটুকুই বলতো, আমি দেখে নিব। এরপর মিনিস্টার্স লুইস থেকে একটা শব্দ শুনতে পেত না। কিছুদিন পর তারা সরাসরি পরিণাম দেখত। লুইস 14 ওয়াজ এ ম্যান অফ ভেরি ফিউ ওয়ার্ডস। তার সবচেয়ে ফেমাস রিমার্ক হচ্ছে আই এম দ্য স্টেট, মানে আমি নিজেই রাজ্য। অনেক বেশি পলিটিক্যাল কিন্তু অর্থপূর্ণ। সে যখন যুবক ছিল, সেও সাধারণ মানুষদের মতোই অনেক কথা বলতো। এরপর যত সময় কাটতে থাকে, সে তার কথার মূল্য বুঝতে পারে। তার কম কথা বলার কারণে তার মনের ভিতরের খবরই কেউ বুঝতে পারতো না। তাকে ধোঁকা দেওয়ার কথা তো অনেক দূরের কথা। আপনি যা শুনতে চান তা শুনিয়ে লোক আপনাকে ধোঁকা দিতে পারে, কিন্তু লুইসের ব্যাপারে কেউ এটাও বলতে পারতো না যে সে কি শুনতে চায়। এই কারণে লুইসের নীরব থাকা মাঝে মাঝে সামনে বসে থাকা ব্যক্তিকে অস্থির করে দিত। আর এই নীরবতাকে ভাঙতে এবং অস্থিরতার কারণে সে যে কোনো কিছু বলতে শুরু করত। আর কখনো কথায় কথায় তারা লুইসকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিত। যেমনটা আমি বলেছিলাম, লুইস ভালোভাবেই জানে কিভাবে তার কথাকে বিক্রি করতে হয়। এই জন্যই তো বলে, একজন মন্ত্রীর জন্য খারাপ কাজ করার চেয়ে বলাটা বেশি ক্ষতিকর হতে পারে। অনেক ক্ষেত্রেই ক্ষমতা শুধুমাত্র দেখানোর জন্যই হয়। আর আপনি যত কম কথা বলবেন, ততই আপনাকে ক্ষমতাশালী দেখাবে। আর আপনি যদি সাবধানতার সহিত সেই বিষয়গুলোর উপর খেয়াল রাখেন যেগুলো আপনি জেনে বুঝে শত্রুকে দেখাতে চান, তবে কেউই আপনার উদ্দেশ্যের পথে বাধা হতে পারবে না। আর একটা কথা, মজা করার সময় বা সার্কাস্টিক হওয়ার সময় বিশেষভাবে খেয়াল রাখবেন। কিছু সময়ের খুশির জন্য আপনি সামনের ব্যক্তিকে অপমান করছেন, আর হয়তো আপনার কথা তাকে আপনার দুশমন বানিয়ে দিতে পারে। আপনার কথা যতই হালকা মনে হোক না কেন, সেটা অন্যের মনকে আঘাত করার জন্য যথেষ্ট। কিন্তু প্রত্যেকবার চুপ থাকাও বিপদের কারণ হতে পারে, বিশেষ করে আপনার সুপিরিয়রদের সামনে। যখন আপনি আপনার তুলনায় উচ্চতর ব্যক্তির সামনে নীরব থাকেন, তখন এই নীরবতা তার ক্ষমতাকে উস্কে দেয় এবং আপনার উপর সন্দেহ বাড়ায়। কখনো কখনো আপনি বোকাদের মতো কথা বলে আপনার সুপিরিয়রদের থেকে বেঁচে থাকতে পারেন। অ্যাক্ট লাইক এ ফুল অ্যান্ড থিঙ্ক লাইক এ ব্রিলিয়েন্ট। এই জন্যই তো আপনার কথার এত মূল্য। যেমনটা শুরুতে বলেছিলাম, যে তার কথার মূল্য বুঝে না, সে ক্ষমতার যোগ্য নয়।